হিটলারের কুখ্যাত প্রোপাগান্ডা মিনিস্টার জোসেফ গোবেলসের একটি বিখ্যাত উক্তি হচ্ছে, রিপিট এ লাই অফেন এনাফ অ্যান্ড ইট বিকাম দ্য ট্রুথ। অর্থাৎ একটি মিথ্যা বারবার প্রচার করতে থাকলে তা একটি সময় সত্য মনে হয়। মনোবিজ্ঞানীর ভাষায় একে ইলিউশন অফ ট্রুথ বা সত্যের বিভ্রম বলে। গোবেলস তার এই মিথ্যার জন্য বেছে নিয়েছিল মিডিয়াকে। হিটলারের পতন হয়েছে, বিশ্ব আজ অনেক এগিয়েও গেছে, কিন্তু গোবেলসের এই টেকনিক দিন দিন আরো শক্তিশালী হয়েছে। সারা বিশ্বের সকল সরকার, বিশেষ করে একনায়কদের মাঝে দারুণ জনপ্রিয় এই ইলিউশন অফ ট্রুথ। আগে ইলিউশন অফ ট্রুথ ব্যবহারের জন্য শুধুমাত্র মিডিয়া যথেষ্ট ছিল, কিন্তু এই আধুনিক বিশ্বে মিডিয়ার সাথে সাথে আরও একটি জিনিস ইলিউশন অফ ট্রুথের বড় হাতিয়ার হয়ে গেছে, আর সেটি হচ্ছে ইন্টারনেট, বিশেষ করে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়ায় নিজেদের মতদর্শ প্রচার, জনগণের মাঝে নিজেদের প্রভাব বৃদ্ধি ও প্রতিপক্ষের চরিত্র হননের জন্য সকল রাজনৈতিক দলের একটি আলাদা বিভাগ রয়েছে। এদেরকে আইটি সেল বলে। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর আছে তাদের নিজস্ব আইটি সেল। আওয়ামী লীগের আছে, বিএনপির আছে, জামাতের আছে, তেমনি আছে এই সরকারেরও। তাই আপনি খেয়াল করলে দেখতে পাবেন প্রধান উপদেষ্টাকে নিয়ে হাজারো পোস্ট, যেখানে তাকে এমনভাবে উপস্থাপন করা হয় যে তিনি ফেরেশতা, এক মহাপুরুষ। একমাত্র তিনিই পারবেন বাংলাদেশকে রক্ষা করতে। তিনি না থাকলে বাংলাদেশ রসাতলে চলে যাবে। প্রধান উপদেষ্টা যখন বাইডেনের সাথে হাত মেলান, আইটি সেল প্রচার করতে থাকে বাংলাদেশের সব সমস্যা শেষ হয়ে গেছে, বাইডেন আমেরিকার দ্বার বাংলাদেশের জন্য উন্মুক্ত করে দিয়েছে, এখন ডলারে ভেসে যাবে বাংলাদেশ। কিন্তু বাস্তবতা হচ্ছে আজ পর্যন্ত বাংলাদেশে $1 আসেনি। তেমনি আরো একটি প্রচার হচ্ছে ইউনূস এত বড় মহামানব যে সব দেশের সরকার প্রধান তার পায়ের নিচে বসে থাকে, তিনি যা বলেন সবাই তা মনোযোগ দিয়ে শোনে। বাংলাদেশের কি ভাগ্য, ইউনূসের মতো এত বড় একজন বিশ্ব নেতাকে সে প্রধান উপদেষ্টা হিসেবে পেয়েছে। এতে তো আমাদের গর্বে গর্ববতী হয়ে যাওয়া উচিত। কিন্তু বাস্তবতা হচ্ছে তিনি এত বড় বিশ্ব নেতা যে আজ পর্যন্ত কোনো দেশের সরকার প্রধান তাকে আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠকের জন্য আমন্ত্রণ পর্যন্ত জানায়নি। সরকারের আইটি সেল এখন পর্যন্ত তাও একটু নিয়ন্ত্রণে ছিল। প্রধান উপদেষ্টার চীন সফর সকল বাঁধ ভেঙে ফেলে। একের পর এক ভুয়া ও মিথ্যা খবরে সোশ্যাল মিডিয়া সয়লাভ হয়ে যায়। তো কি সেই মিথ্যা? আর হঠাৎ সরকারের আইটি সেল এমন আচরণ কেন শুরু করেছে? সরকার আসলে কি চাচ্ছে আর কাদের জন্য চাচ্ছে, তাই আজ জানার চেষ্টা করব এই ভিডিওটিতে। গত মাসের 26শে মার্চ 4 দিনের সফরে চীনে যান প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। ইউনূসের চীন সফরের ঘোষণা আসার সাথে সাথে বিভিন্ন মিথ্যা প্রোপাগান্ডা প্রচার শুরু হয়ে যায় বিভিন্ন সংবাদ মাধ্যম ও সোশ্যাল মিডিয়ায়। প্রথম যে মিথ্যাটি প্রচার করা হয় তা হলো চীনের প্রেসিডেন্ট স্বয়ং স্পেশাল আমন্ত্রণ জানিয়েছে মোহাম্মদ ইউনূসকে। শুধু তাই নয়, তাকে নিয়ে যেতে চীন বিশেষ এক বিমান পাঠাচ্ছে। কিন্তু এটি সত্যি নয়। আসল সত্য হচ্ছে এশিয়া ও বিশ্বের অন্যান্য অংশের মধ্যে অর্থনৈতিক বিনিময়, সমন্বয়, সহযোগিতার প্রচার ও সম্পর্ক গভীর করার জন্য একটি আন্তর্জাতিক সংস্থা হচ্ছে বোয়া ফোরাম ফর এশিয়া বা BFA। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড সহ এশিয়ার প্রায় 25টি দেশ এই সংস্থার সদস্য। চীনের হাইনান প্রদেশের বোয়াও শহরে এর সদর দপ্তর। তাই প্রতি বছর এই শহরেই এই ফোরামের সম্মেলন অনুষ্ঠিত হয়ে থাকে। বিভিন্ন দেশের নেতা, শিল্পোদ্যোক্তা, ব্যবসায়ী নেতা ও শিক্ষাবিদেরা এই ফোরামে অংশগ্রহণ করে থাকে। এবারও তার ব্যতিক্রম হয়নি। বাংলাদেশ যেহেতু এই ফোরামের সদস্য, তাই স্বাভাবিকভাবেই মোহাম্মদ ইউনূসকে এই ফোরামে যোগদানের জন্য আমন্ত্রণ জানানো হয়। তাই এই ফোরামে যোগদানের জন্যই তিনি চীনে যান, আর তার জন্য কোনো বিশেষ বিমানও পাঠানো হয়নি। সাধারণ নিয়মিত ফ্লাইটেই তিনি চীনে যান। যেহেতু তিনি চীনেই যাচ্ছেন, তাই চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে 28 মার্চ মোহাম্মদ ইউনূসের দ্বিপক্ষীয় বৈঠকের আয়োজন করা হয়। কিন্তু মজার বিষয় হচ্ছে ইউনূসের সাথে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দেখা করবেন কিনা তা 25 মার্চ পর্যন্ত নিশ্চিত ছিল না। তাই প্রথম আলোর 25 মার্চের এই প্রতিবেদনে স্পষ্ট উল্লেখ করা হয় চীনের প্রেসিডেন্টের সাথে ইউনূসের দ্বিপক্ষীয় বৈঠকের প্রস্তুতি চলছে। যদিও পরবর্তীতে তিনি চীনের প্রেসিডেন্টের সাথে বৈঠক করতে সফল হন। মান বাঁচে বাংলাদেশের। কিন্তু এই বৈঠক নিশ্চিত হবার পর থেকেই শুরু হয় নানা অপপ্রচার। সরকারের আইটি সেল কোমর বেঁধে নামে। তারা চীনের প্রধানমন্ত্রী ও প্রধান উপদেষ্টা ইউনূসের ছবি দিয়ে প্রচার করতে শুরু করে 2028 সাল পর্যন্ত চীনের শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ। খবর সত্য, কিন্তু সময় মিথ্যা। বাংলাদেশ 2020 সাল থেকে এই সুবিধা পেয়ে আসছে।
এতে ইউনূস সরকারের এক বিন্দুও কোনো অবদান নেই। আরো মজার বিষয় হচ্ছে, চীনের বাজারে এই শুল্কমুক্ত সুবিধা বাংলাদেশের কোনো কাজেই আসেনি, কারণ চীনের বাজারে বাংলাদেশের পণ্যের চাহিদাই নেই। সরকারের আইটি সেলের আরো একটি মিথ্যা হচ্ছে বাংলাদেশকে 4টি মহাসাগরীয় জাহাজ কেনার অর্থ দেবে চীন। এটিও ঠিক আগের মতোই, ঘটনা সত্য কিন্তু সময় মিথ্যা। আসল সত্য হচ্ছে 2023 সালের জুলাইয়ে চীন বাংলাদেশের জন্য এ ঋণ অনুমোদন করে। আসলে চীন সফর থেকে বাংলাদেশ কিছুই পায়নি। চীনের প্রেসিডেন্টের সাথে সাক্ষাতের পর থেকে বিভিন্ন মিডিয়া ও সরকারের আইটি সেল এটি প্রচার করার চেষ্টা করে প্রধান উপদেষ্টার চীন সফর বাংলাদেশের জন্য একটি বড় সাফল্য। বাংলাদেশকে দুহাত উজাড় করে দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে চীন। এটি একটি ডাহা মিথ্যা কথা। আসল সত্য হচ্ছে এবারের চীন সফরে প্রধান উপদেষ্টার সাথে চীনের একটি চুক্তি ও 8টি সমঝোতা স্মারক সই হয়েছে। সমঝোতা স্মারকের আসলে কোনো মূল্যই নেই, এটি একটি কার্টেসি মাত্র। যখন দুই দেশের সরকারের কিছু করার থাকে না, তখন তারা সমঝোতা স্মারকে সই করে, কারণ সংবাদ মাধ্যমে কিছু একটা তো বলতে হবে। আর এই চুক্তি ছিল বাংলাদেশ চীনের মধ্যে একটি অর্থনৈতিক ও কারিগরি সহযোগিতার একটি চুক্তি। এই চুক্তির মূল্য কত তার বিচার করার ভার আপনাদের উপরে ছেড়ে দিলাম। চীন সফর নিয়ে আরো একটি মিথ্যা অপপ্রচার হচ্ছে চীন বাংলাদেশকে $210 কোটি ঋণ দিচ্ছে। আসল সত্য হচ্ছে ঋণ দিচ্ছে না, প্রতিশ্রুতি দিয়েছে। ঋণ দেওয়া আর প্রতিশ্রুতি পাওয়ার মধ্যে অনেক পার্থক্য আছে, এমন কথা আমরা আগেও শুনেছি। যখন প্রধান উপদেষ্টা জাতিসংঘের সম্মেলনে আমেরিকায় যায়, তখনও আমরা শুনেছি বাংলাদেশকে বিভিন্ন দাতা সংস্থা বিশাল বিশাল ঋণের প্রতিশ্রুতি দিয়েছে। ওই সেই ডলার, ওই সেই প্রতিশ্রুতি। আজ পর্যন্ত কেউ $1 দিয়েছে? দেয়নি, দেবেও না। কারণ আন্তর্জাতিক রাজনীতি এভাবে হয় না, এভাবে চলে না। চীন খুব ভালো করেই জানে এই সরকার একটি অস্থায়ী সরকার, এই সরকারের কোনো সাংবিধানিক ভিত্তি নেই। তাই চীন এমন কোনো কাজ করবে না যাকে তাকে পরে পস্তাতে হয়। চীন সফর থেকে বাংলাদেশ কিছু তো পায়নি, উল্টা ভবিষ্যতে ভারতের সাথে যাতে কখনো সম্পর্ক স্বাভাবিক না হয় সেই ব্যবস্থাও করে আসা হয়েছে। চীন সফরে ভারতের 7 সিস্টার্স নিয়ে তার বক্তব্য ভারত ও বাংলাদেশের রাজনীতিতে রীতিমতো ঝড় বইয়ে দিচ্ছে। এছাড়াও সরকারের আইটি সেলের আরও একটি প্রোপাগান্ডা সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে, আর তা হলো ইলন মাস্কের কোম্পানি স্টারলিংক নিয়ে। সরকারের আইটি সেল প্রচার চালাচ্ছে ইউনূস ইলন মাস্কের কোম্পানি স্টারলিংককে ইন্টারনেট সেবা দিতে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছে। মাস্ক ইউনূস সাহেবের ফোন পেয়ে বিগলিত হয়ে দৌড়ে দৌড়ে বাংলাদেশে চলে আসছে। আসল সত্য হচ্ছে বাংলাদেশ 2023 সালে স্টারলিংককে বাংলাদেশে আমন্ত্রণ জানায়, কিন্তু নানা জটিলতায় তা আজ পর্যন্ত চালু হয়নি। স্টারলিংকের বড়াই করতে গিয়ে বলে স্টারলিংক চালু হলে নাকি সরকার ইন্টারনেট বন্ধ করতে পারবে না। স্টারলিংক চালু হলে ভবিষ্যতে কোনো সরকার ইন্টারনেট সেবা বন্ধ করে মানুষকে আর তথ্যবন্দী করার কোনো সুযোগ পাবে না। এটি একটি ডাহা মিথ্যা কথা। আসল সত্য হচ্ছে এই সরকার স্টারলিংককে শর্ত দিয়েছে তারা চাইলে ইন্টারনেট বন্ধ করতে পারবে। এবারের ঈদ নিয়ে সরকারের প্রোপাগান্ডা ছিল দেখার মতো। এবারের ঈদ যাত্রা ছিল স্বস্তির, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এর জন্য দুটি ফ্যাক্টর কাজ করেছে, 1 পদ্মা সেতু, আর 2 ঢাকা টাঙ্গাইল মহাসড়ক 8 লেনে উন্নত হওয়া। এর সাথে ইউনূস সরকারের কোনো সম্পর্কই নেই, অথচ এর ক্রেডিট ইউনূস সরকার নিতে মরিয়া। এর জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা মিথ্যাচার। এই ঈদ নিয়ে আরো একটি প্রোপাগান্ডা হচ্ছে এবারের মতো আনন্দময় ঈদ নাকি বাঙালিরা কখনো পালনই করেনি। আনন্দ মিছিল বের করে তা প্রমাণের চেষ্টাও করা হয়, যা নিয়ে আবার শুরু হয় অন্য বিতর্ক। কিন্তু এই দাবির ভিত্তি কি? এর জন্য কি কোনো স্পেশাল জরিপ করা হয়েছে, কোনো ভোটাভুটি করা হয়েছে? কত শতাংশ লোক বলেছে এটি ছিল তাদের জীবনের সবচেয়ে আনন্দময় ঈদ? কোনো উত্তর আছে? কোনো উত্তর নেই। আসল উত্তর হচ্ছে যত সময় যাচ্ছে এই সরকারের প্রোপাগান্ডা তত বাড়ছে। কিন্তু কারণ কি? এই সরকার তো একটি অস্থায়ী সরকার। এই সরকারের কেন প্রয়োজন পড়ছে এমন প্রোপাগান্ডা চালানোর? আসল কারণ হচ্ছে নির্বাচন। এই সরকার গঠনের পর থেকে একটি কথা আমি বারবার বলে এসেছি, আর তা হচ্ছে এই সরকার কোনোভাবেই নির্বাচন চায় না। তারা যে কোনোভাবেই হোক 10 বছর ক্ষমতায় থাকতে চায়। বিএনপির চাপে এবছরের ডিসেম্বরে নির্বাচনের কথা তো বলেছে, কিন্তু সেটি হচ্ছে সরকারের কথার কথা। তলে তলে কিভাবে ক্ষমতা ধরে রাখা যায় তার সকল কার্যক্রম পরিকল্পনা মোতাবেকই চলছে। সরকার ইতিমধ্যে তার নিজস্ব রাজনৈতিক দল এনসিপি গঠন করে ফেলেছে। এনসিপির প্রধান হিসাবে সাবেক উপদেষ্টা নাহিদকে সামনে রাখা হলেও আসল খেলোয়াড় যে মোহাম্মদ ইউনূস তা বলার অপেক্ষা রাখে না, কারণ তার ব্যক্তিগত প্ররোচনার ফল এই দল। ছাত্ররা তো রাজনৈতিক দল গঠন করতেই চায়নি, মোহাম্মদ ইউনূসই তাদের প্ররোচিত করেছে এই দল গঠনের জন্য। প্রধান উপদেষ্টা নিজ মুখে এটি স্বীকারও করেছেন। তাই দিন যত যাচ্ছে, নির্বাচন যত কাছে আসছে, আরও একটি প্রোপাগান্ডা সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াচ্ছে, আর তা হলো
বাংলাদেশকে সঠিক পথে আনতে ইউনূসের অন্তত 5 বছর ক্ষমতায় থাকা উচিত। মজার ব্যাপার হচ্ছে, ক্ষমতায় থাকার এই ফর্মুলা নতুন কিছু না। প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানির যখন করুণ অবস্থা, তখন হিটলার নিজেকে এভাবে প্রচার করতে থাকে। তিনিও তার প্রোপাগান্ডা মেশিন প্রচার করতে থাকে জার্মানির মুক্তি একমাত্র হিটলারের পক্ষেই সম্ভব। তিনি সেই মহান নেতা যে জার্মানিকে টেনে তুলবেন। হিটলারের প্রোপাগান্ডা কাজে লাগে, তিনি সফল হন। ফলাফল দ্বিতীয় বিশ্বযুদ্ধ, যাতে 1,50,00,000 সামরিক ও 3,80,00,000 বেসামরিক লোকের মৃত্যু হয়। হাসিনার আমলেও আমরা এই ফর্মুলা দেখেছি। নির্বাচনের কথা বললেই আওয়ামী আইটি সেল প্রচার শুরু করে নির্বাচন না উন্নয়ন। যতদিন শেখ হাসিনার হাতে দেশ, পথ হারাবে না বাংলাদেশ। শেখ হাসিনা না তো কে? এবার ইউনূস সরকারের আমলে সেই ফর্মুলা আবার ফিরে এসেছে। ইউনূস ছাড়া বাংলাদেশের উন্নয়ন সম্ভব না, তাই তার অন্তত 5 বছর ক্ষমতায় থাকা উচিত। আমি গ্যারান্টি দিয়ে বলছি, 5 বছর সময় দেওয়া হলে ইউনূস সরকার 5 বছর পর বলতে শুরু করবে আমাদের আরো সময় দেওয়া উচিত, নইলে এই উন্নয়নের ধারাবাহিকতা থাকবে না। প্রোপাগান্ডা এভাবেই কাজ করে, এরকম আমরা আগেও দেখেছি। এখন প্রশ্ন হচ্ছে, এই ক্ষমতা ধরে রাখলে কার লাভ? উত্তর হচ্ছে ইউনূস ও তার সহযোগীদের। আসলে ইউনূস ও তার সহযোগীরা ভয়ের মধ্যে আছে। তারা জানে বাংলাদেশের অবস্থা ভালো না, আইন শৃঙ্খলা থেকে অর্থনীতি কোনো কিছুই কাজ করছে না। এই অবস্থায় কোনোভাবে ক্ষমতা হারালে তাদের অবস্থা আওয়ামী লীগের চেয়েও ভয়াবহ হবে, পিঠের চামড়া থাকবে না। উপদেষ্টা আসিফ নজরুল তো তা মুখ ফসকে বলেই ফেলেছেন, আমাদের খুব ঐক্য দরকার। আমাদের মধ্যে যদি অনৈক্য থাকে আমরা সবাই মারা যাব। কিন্তু দ্বিতীয় কারণ হচ্ছে নিজের দলকে প্রতিষ্ঠিত করা। সরকার যে দল করেছে এনসিপি, তার আসলে কোনো রাজনৈতিক জনভিত্তি নেই। এই অবস্থায় ক্ষমতা না থাকলে আসন জেতা তো দূরে থাক, প্রতিপক্ষের সামনে দাঁড়াতেও পারবে না। ক্ষমতায় থাকার পরেও ঢাকার বাইরে প্রচার করতে গিয়ে তারা হামলার শিকার হচ্ছে। সেখানে পুলিশ প্রোটোকল না থাকলে তাদের কি হবে তারা খুব ভালো করেই জানে। 3 নম্বর কারণ হচ্ছে অর্থ। দেখুন, সরকারের নতুন গঠিত দল কোটি কোটি টাকা খরচ করে বিভিন্ন সভা সমাবেশের আয়োজন করছে, 5 তারকা হোটেলে ইফতার পার্টির আয়োজন করছে। এ টাকার উৎস কি? আপনার কি মনে হয় তারা নিজ পকেটের টাকা খরচ করে এসব করছে? এত টাকা তাদের আছে? আসলে এই টাকার উৎস হচ্ছে অন্যান্য রাজনৈতিক দলের মতোই কালো টাকা। আর এই টাকা তারা আনতে পারছে সরকারি ক্ষমতা দেখিয়ে। ক্ষমতা না থাকলে এই টাকা আসবে কোত্থেকে? আর 4 নম্বর কারণ হচ্ছে ক্ষমতার স্বাদ। ক্ষমতা যখন থাকে তখন সবকিছু অনেক সহজ হয়ে যায়, আর যখন থাকে না তখন দুরূহ। এটাই ক্ষমতার স্বাদ, আর এই স্বাদ এই সরকারের লোকজন ইতিমধ্যেই পেয়ে গেছে। তাই দেখুন না, ইউনূস সাহেবের সকল মামলা খারিজ হয়ে গেল, গ্রামীণ ব্যাংক বিশাল অঙ্কের লোনও পেয়ে গেল, কয়েক মাসে কারো কারো ভুঁড়ি ইয়া বড় বেড়ে গেল, চেহারা চকচকে হয়ে গেল। যার মানিব্যাগে আগে টাকাও থাকতো না, সে এখন জমিদারের নাতি হয়ে গেল। যে আগে লোকাল বাসে চড়তো, সে এখন 500 টাকার কম্বল দিতে লক্ষ টাকার হেলিকপ্টারে চড়ে। আলাদা একক কাতারে ইমামের সাথে দাঁড়িয়ে নামাজও পড়ে। সমাবেশে লোক হয় না, কোনো সমস্যা নেই, ফোন করো ডিসি অফিসে, সরকারি বাসে ভাড়া করা লোক চলে আসবে সমাবেশে। কোনো সরকারি পদ নেই, তাতে কি? আইজিপি নিজে প্রোটোকল দিয়ে তোমাকে পৌঁছে দেবে। সরকারি হেলিকপ্টার তোমাকে জানাজায় নিয়ে যাবে। নিজেদের লোকদের চাকরি দিতে হবে, কোনো সমস্যা নেই, চলে যাও মালিকের অফিসে, হুমকি দাও তাকে। মালিক লেজ গুটিয়ে অন্য কর্মচারী ছাঁটাই করে নিজের লোককে চাকরির ব্যবস্থা করে দেবে। কেউ তোমার বিরুদ্ধে কথা বলছে, আওয়ামী লীগের দোসর বলে তার ঘরবাড়ি পুড়িয়ে দাও, ঘুরিয়ে দাও। পুলিশ কিছুই করবে না, মামলাও নেবে না। ক্ষমতায় থাকতে আর্মিরা সহযোগিতা করছে না, বড় সেনাবাহিনীর চরিত্র হরণ, আঙ্গুল তোলো সেনাপ্রধানের দিকে। তোমার কিছুই হবে না, তোমার কোনো পদ পদবি নেই, তুমি শুধু এনসিপির নেতা, তাতে কি? তোমার ডাকে ডিসি টিওনো ছুটে আসবে মিটিং করতে, জবাব চাইলে হুমকি দাও। আহা, জীবন কত সহজ, কত সুন্দর। ক্ষমতা না থাকলে কি এসব হবে? 5 নম্বর কারণ হচ্ছে দুর্নীতি। ক্ষমতা থাকলে দুর্নীতি সহজ, এটি আমাদের দেশের চরম সত্য। অতীতে সব ক্ষমতাসীন দলই এভাবেই দুর্নীতি করেছে, কিন্তু বর্তমান সরকারের উপর জনগণ আস্থা রেখেছিল। তারা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারেনি, তারা আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করতে পারেনি, তাতে কি? তারা তো দুর্নীতিবাজ না। কিন্তু সেই আশারও গুড়ে বালি। সময় গড়ানোর সাথে সাথে বেরিয়ে আসতে থাকে একের পর এক দুর্নীতির খবর। প্রথমে তো ডিসি নিয়োগে দুর্নীতি, যার তদন্ত প্রতিবেদন আজ পর্যন্ত বের হলো না। ছাত্র সমন্বয়কদের দল বসে থাকে সচিবালয় সহ বিভিন্ন সরকারি অফিসে। সম্প্রতি ঢাকা ওয়াসার নিয়োগ বাণিজ্য নিয়ে উপদেষ্টা ও সমন্বয়কদের নাম প্রকাশ্যে চলে আসে। এমন নিয়োগ বাণিজ্য প্রতিটি জেলায় জেলায় হচ্ছে, শত শত কোটি টাকা উড়ে যাচ্ছে। কেউ দেখার নেই, কেউ বলার নেই,
বাপ ভাই মা বাপ আত্মীয় স্বজন সব লুটে পুটে খাচ্ছে। তাই তো একটি মাত্র পদের জন্য নিজ দলে কামড়াকামড়ি চলছে, একে অপরের মাথা ফাটাচ্ছে, কারণ তারা জানে সব মধু ওখানেই। আরো ভয়ঙ্কর বিষয় হচ্ছে সুশীল সমাজের কেউ কেউ আবার এতে কোনো দোষ খুঁজে পাচ্ছে না, বরং আরো উল্টো পিঠ চাপড়ে উৎসাহিত করছে। সম্পর্কে বলেন যে তারা দুর্নীতি করেছে, তারা দুর্নীতি করলে অসুবিধাটা কি? সোশ্যাল মিডিয়ায় প্রোপাগান্ডা আমি বললাম, কারণ তার জন্য আলাদা আইটি সেল আছে, সেখানে ভাড়া করা লোক আছে, তারা এগুলো করে। কিন্তু বাংলাদেশের মিডিয়ার কি হলো? তারা সবাই একসাথে কেন এমন হয়ে গেল? তারা কেন প্রোপাগান্ডা প্রচার করছে? তারা কেন সত্য বলছে না? আসলে এর উত্তর হচ্ছে বাংলাদেশের লাইসেন্সিং ব্যবস্থায়। অন্য কোনো দেশে আপনি যদি সংবাদ মাধ্যম বা টেলিভিশনের লাইসেন্স চান, তাহলে আপনাকে একটি নির্দিষ্ট গাইডলাইনের ভিতর দিয়ে যেতে হবে। কিন্তু বাংলাদেশে এই প্রসেস একদম উল্টো। বাংলাদেশে আপনি তখনই লাইসেন্স পাবেন যখন আপনার দুটি জিনিস থাকবে: 1 টাকা, 2 রাজনৈতিক পরিচয়। বাংলাদেশের বিভিন্ন মিডিয়ার মালিকদের এই নামটি দেখুন। এই নামটি দেখলে আপনি বুঝতে পারবেন যেসব মালিকেরা লাইসেন্স পেয়েছে তার বেশিরভাগই পেয়েছে শেখ হাসিনার আমলে। এখন আপনি বলুন, যে আপনাকে লাইসেন্স দিয়েছে আপনি কি তার বিরুদ্ধে যাবেন? আপনি তো সারাদিন তার পা চাটবেন, এটিই স্বাভাবিক, আর এটি আমরা দেখেও এসেছি। 3টি SMS আর 2টি ইমেল পেয়েছিলেন তার সমর্থনে। মাত্র 3টি? হ্যাঁ জি, সেদিন থেকে উনি সিদ্ধান্ত নেন যে আমি সত্যি এটা জানতাম না, রাজনীতি তার পক্ষে করা সম্ভব না। কিন্তু সবকিছু ওলটপালট হয়ে যায় শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পর। এখন শেখ হাসিনা তো চলে গেছে, তারা তো দেশে আছে, এখন তাদের কি হবে? এই ভয় থেকেই তারা অটোমেটিক্যালি নিজেরাই নিজেদের সেন্সরে চলে গেছে। আর যারাও কিছু নিরপেক্ষ ছিল তারা মব জাস্টিসের ভয়ে নিজেদের লেজ গুটিয়ে নিয়েছে। ঠিক একই আক্ষেপ ফুটে ওঠে মানব জমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরীর কণ্ঠে। ভারতে যদি গদি সাংবাদিক হয়, বাংলাদেশের তেলবাজি সাংবাদিক। আসলে বাংলাদেশের মিডিয়ার নৈতিকতা অনেক আগেই নষ্ট হয়ে গেছে, তাদের কাছ থেকে আসলে আর আশা করার কিছু নেই। আগে বাতাবি লেবুর বাম্পার ফলন শুধুমাত্র বিটিভিতেই হতো, এখন সব চ্যানেলেই হয়। সব চ্যানেলই এখন সরকারের প্রোপাগান্ডায় প্রচার করে। আপনি ভালো করে খেয়াল করলে দেখতে পাবেন এই সরকারের সাথে গতবারের ফ্যাসিবাদী সরকারের অনেক মিল রয়েছে। আপনি আরো ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমরা ইতিমধ্যে একটি ফ্যাসিবাদী সরকারের কবলে পড়ে গেছি, আর এর জন্য আমাদের ভবিষ্যতে অনেক পস্তাতে হবে। এই ছিল এ ব্যাপারে আমার মতামত। এ ব্যাপারে আপনার মতামত কি তা আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো তা আমাকে জানাবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।